এই ধরনের ডেভেলপমেন্ট গুলো একদম ইনফ্যান্সি এর মধ্যে কগনিটিভ আর ইমোশনাল ডেভেলপমেন্ট বেসিক্যালি এই দুটোর মধ্যে, কগনিটিভ আর মরাল ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে বেসিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে তোর একটা থিওরি ওরিয়েন্টেশন করে সেখানে বলা হয়েছে যে কিভাবে ইনফ্যান্সি থেকে অ্যাডোলেসেন্স অবধি আমাদের কগনিটিভ বা মরাল ডেভেলপমেন্ট গুলো হয়। তো কগনিটিভ ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা পিয়াজের থিওরি কনসেপ্টে আমরা দেখেছি একদম জন্ম থেকে শুরু করে বার্থ থেকে শুরু করে 15 বছর বয়স অব্দি ইন্ডিভিজুয়ালের কিভাবে চারটে স্টেজের থ্রু দিয়ে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাটা দেখেছি। আজকে ঠিক সেরকম ভাবেই আমরা করব যে কিভাবে মরাল ডেভেলপমেন্ট হচ্ছে। মরাল ডেভেলপমেন্ট, মরাল কথাটার অর্থ আমাদের কাছে ক্লিয়ার। মরাল মানে যেটাকে আমরা বলি একটা কোনো নৈতিকতার জায়গা, একটা কোনো আইডিওলজির জায়গা, যেটার থেকে আমাদের কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত হবে কোনটা উচিত হবে না, এই বিষয়ক একটা নলেজ আমাদের মধ্যে তৈরি হয়। মরাল ডেভেলপমেন্ট যদি ইন্ডিভিজুয়ালের প্রপারলি ডেভেলপ না করে তাহলে সেই ইন্ডিভিজুয়ালের মধ্যে এই রিজনিংটা তৈরি হয় না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত হবে কোনটা উচিত হবে না, এই জাতীয় জিনিসটা ডেভেলপমেন্ট কিন্তু জন্ম থেকেই শুরু হয়। মানে শুরু হয়ে যায়। ভাবে কাঁদতো না, তারপরে হচ্ছে যেখানে সেখানে তারা টয়লেট করতো না, কারণ তাদের একটা বোধ বুদ্ধি সেই সময় তৈরি হয়নি যে যেখানে সেখানে বাচ্চাদের মধ্যে এরকমও হ্যাবিট থাকে যে কাউকে গায়ে পা দিয়ে দিচ্ছে বা কারোর পাশে এমন মিসবিহেভ করছে যেটা হয়তো ঠিক মতন সেই সময় ভালো লাগার মতন নয়, কিন্তু বাচ্চাটা সেটা করছে। তার মধ্যে সেই জ্ঞানটা থাকে না বলে, মরাল থিঙ্কিং এর জ্ঞানটা থাকে না বলে বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে যেগুলো আমাদের বড়দের চোখে খারাপ বলে মনে করি, কিন্তু তাদের বাচ্চাকে টয়লেট ট্রেনিং দেওয়া হয় সে কিন্তু সেটা কিছুতেই মাথায় নিয়ে উঠতে পারবে না। তাদের কিন্তু ওই অভ্যাসটা যে টয়লেটটা যেখানে সেখানে করে ফেলছে, এখন হচ্ছে হাগিস পরা থাকে সেখানেই করে ফেলছে, কোন রকম ভাবে টয়লেটে গিয়ে করা, এই প্র্যাকটিস গুলো কিন্তু সেরকম ভাবে গ্রো করে না। কিছু বাচ্চাকে হয়তো যারা সবসময় বাবা মা কাছে থাকছে বা কেয়ার গিভাররা কাছে থাকছে তারা হয়তো নিয়ে নিয়ে যাচ্ছে, বাট সেই রকম ভাবে গ্রো হয় না। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, যে কোনো কারোর কাছে বড় হোক ছোট হোক তার গায়ে হয়তো নর্মালি শুয়ে আছে, কারোর গায়ে পা তুলে দেওয়া, এই জাতীয় জিনিসগুলো করা, এগুলো কিন্তু করে। তাদের যদি শেখানো হয় সেই বয়সে শিখতে পারে না নর্মালি। যে বাচ্চাটা বুঝতে পারছে তা নয়। তাদের একটা প্রপার ওয়েতে ট্রেনিং দিতে হয়। সো এখানে কোলবার্গ কি করেছিলেন, মরাল ডেভেলপমেন্টের 3টে স্টেজ বলেছেন এবং তার সাথে সাথে প্রত্যেকটা স্টেজের 2টো করে ভাগ বলা হয়েছে। তাহলে টোটাল 6টা ভাগে
আমরা মরাল ডেভেলপমেন্ট কিভাবে 4 বছর বয়স থেকে অ্যাডাল্টহুড বা ম্যাচুরিটি অবধি হচ্ছে সেই স্টেজ গুলোকে আমরা পড়বো। ঠিক আছে, কোলবার্গের থিওরিটাকে মানে মাথায় রেখেই মরাল ডেভেলপমেন্টটাকে আমরা পড়বো। এবার দেখ আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, প্রথমত একটা ইন্ট্রোডাকশন পয়েন্ট আছে মরাল ডেভেলপমেন্টের, বেসিক জায়গাটায় আমরা চলে যাই। কোলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। লরেন্স কোলবার্গ উনি একজন সাইকোলজিস্ট ছিলেন এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি ওনার এই মরাল রিলেটেড থিওরিটা উনি প্রোভাইড করেন। ওনার মেইন জায়গাটা ছিল যে একজন ইন্ডিভিজুয়াল ঠিক কোন বয়স থেকে তার মধ্যে মরাল ডেভেলপমেন্টটা তৈরি হয় এই নিয়ে উনি ফোকাস করেছিলেন এবং বিভিন্ন ধরনের রিসার্চ করেছেন এবং সেই ফাইন্ডিংস দেশের রিসার্চ থেকে উনি 3টে লেভেল বার করেছেন। এবং উনি যখন রিসার্চ করেছিলেন তখন যে 100 জন বাচ্চার উপরে উনি কন্ডাক্ট বিহেভিয়ারের উপর রিসার্চ করেন এবং রিসার্চের বিভিন্ন কালচার থেকে, শুধু এরকম নয় যে কোনো একটা কালচারকে পার্টিকুলার করে সেখান থেকে 100 জন বাচ্চা নিয়ে উনি কন্ডাক্ট বিহেভিয়ারের উপর কাজ করেছেন তা না, উনি ডিফারেন্ট কালচার থেকে 100 জন মতন বাচ্চা নিয়ে তাদের উপর স্টাডি করে উনি মরাল ডেভেলপমেন্টের কিভাবে হয় ডেভেলপমেন্টটা ঠিক কোন স্টেজ থেকে শুরু হয় সেটাকে রিসার্চ করেছেন এবং 3টে লেভেল আইডেন্টিফাইড করেছেন। 3টে লেভেল কি কি? দেখ, টেবিল 1 এ রয়েছে কোলবার্গ 6 স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। 6টা স্টেজ, 3টে লেভেল। 3টে লেভেলকে দুটো করে ভাগে ভাগ করা হয়েছে। টোটাল 3 to the 6 stages but 3 level. Level 1 pre-moral or pre-conventional, শুরু হচ্ছে এজ 4 থেকে 10 years অবধি। Level 2 conventional morality 10 থেকে 13। Level 3 self accepted moral principle or post conventional 13 বছর বয়স থেকে শুরু করে later adulthood অবধি চলছে। ঠিক আছে, তো এখানে দেখ এটা যেমন শুরুটা দেরিতে হলো সেরকম চলছেও অনেকদিন অবধি। ঠিক আছে, তো প্রথম স্টেজটাতে প্রি মোরাল বা প্রি কনভেনশনাল। কনভেনশনাল মানে চিরাচরিতগতভাবে যে জিনিসটা চলছে আমাদের সমাজের যে রুলস রেগুলেশন সেগুলোকে মেনটেন করে যখন আমরা কোনো কিছু শিখছি সেই শেখার আগের স্টেজ প্রি মরাল বা প্রি কনভেনশনাল স্টেজ, দেন কনভেনশনাল, তারপরে পোস্ট কনভেনশনাল স্টেজ। প্রি কনভেনশনাল স্টেজের মধ্যে স্টেজ 1 এ রয়েছে the stage of obedience for avoiding punishment। প্রথম স্টেজে এই 4 বছর থেকে যখন বাচ্চাদেরকে শেখানো হয় মরাল ডেভেলপমেন্টটা, অ্যাকর্ডিং টু কোলবার্গ উনি বলছেন স্টেজ 1 এ ফার্স্টে তাকে অবিডিয়েন্স এর জায়গাটা শেখানো হয়। কি করে অবিডিয়েন্ট হবে শেখানো হয়। কেন শেখানো হয়? ফর অ্যাভয়েডিং পানিশমেন্ট। বলা হয় যে তুমি যদি এটা করো তাহলে তোমাকে পানিশ করা হবে, তো তোমাকে যেটা বলা হচ্ছে সেটা তুমি মেনে চলো। তোমাকে এই কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো মেনে চলতে হবে। এই যে জিনিসটা এটা তাকে বলা হচ্ছে এবং যদি সেই কথাটা মেনে না চলে তাহলে তাকে পানিশ করা হচ্ছে বা হবে বলে সে যখন মনে করছে, যখন বুঝতে পারছে হ্যাঁ এবার আমাকে হয়তো বকবে বা মারবে, তখন কিন্তু সেই পানিশমেন্টটা অ্যাভয়েড করার জন্য অবিডিয়েন্সের জায়গাটা শিখছে। স্টেজ 1 এখানে কিন্তু সে
এটা বুঝে করছে না যে আমাকে বাধ্য হতে হবে বা অবিডিয়েন্ট হতে হবে আমার মরালিটির জন্য, আমার ভালো সেন্সটাকে তৈরি করার জন্য, সেই হিসেবে তাদের মধ্যে কিন্তু এটা তৈরি হচ্ছে না। তারা পানিশমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য অবিডিয়েন্সটাকে মানছে। স্টেজ টুতে আরেকটু পরের দিকে, মানে 8-9 বছরের দিকে, এখানে যেটা হয়, the stage of conforming to obtain rewards and favor in return। এবার প্রথম দিকটাকে তাকে বলা হয়েছিল তুমি যদি কথা না শোনো তাহলে তোমাকে পানিশ করা হবে। পরবর্তীকালে ধর যদি শুধুই পানিশ করা হয়, বিষয়টা সেরকম ভাবে সে শিখতে পারবে না। তাই পরবর্তীকালে কি করা হলো, পরের দিকে গিয়ে মোটামুটি 8-9 বছর বয়স, 10 বছরের দিকে গিয়ে কি করা হলো, তাকে বলা হলো যে তুমি যদি ঠিক মতন করে কথা শোনো তাহলে তোমাকে একটা কোনো গিফট দেওয়া হবে বা তোমাকে ফেভার করা হবে, এইরকম ভাবে বলা হচ্ছে। সেই জন্য দেখবি একদম বাচ্চাদেরকে যেটা বলা হয়, এই বছরের যে 4 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে বলা হয় যে তুমি যদি এই কাজটা করো, হোমওয়ার্কটা যদি ঠিক করে করে নাও, তাহলে তোমাকে লজেন্স দেবো বা হচ্ছে কোনো একটা পেন্সিল বা পেন যেটা তুমি চাইছো সেটা তোমাকে কিনে দেবো, এই প্রমিস গুলো করা হয়। এইগুলোর জন্য তারা কি করছে, তারা অবিডিয়েন্ট ওয়েতে রিওয়ার্ড পাওয়ার জন্য বিষয়টাকে শিখছে যে কিভাবে করতে হয়, ঠিক আছে, অবিডিয়েন্সটা কিভাবে মানতে হয়। এইটা হচ্ছে স্টেজ লেভেল 1 প্রি কনভেনশনাল, মানে বেসিক রুটটা। একটা গাছ তৈরি করার আগে যেমন মাটিতে বীজ বপন করতে হয়, ঠিক সেরকম ভাবে বীজ পোতার জায়গাটা হচ্ছে এই প্রি কনভেনশনাল স্টেজ, যেখানে প্রথমে তাকে ভয় পাইয়ে, পানিশমেন্টের ভয় তাকে অবিডিয়েন্সিটা শেখানো হলো। পরবর্তীকালে বলা হলো যে তুমি যদি সব কথা মেনে চলো, সব কাজ ঠিক ঠিক সময় করো, তাহলে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে বা ফেভার করা হবে। এইগুলোর জন্য সে ধীরে ধীরে তার মধ্যে অবিডিয়েন্সের জায়গাটা তৈরি করতে শুরু করলো। এর পরের লেভেলে এলো কনভেনশনাল মরালিটি। সেখানে যেটা হচ্ছে 10 থেকে 13 বছর বয়সের মধ্যে এটা হচ্ছে। এখানে স্টেজ 3 তে যেটা হয়, the stage of maintaining mutual relation and approval of others। এরপরে স্টেজটাতে প্রথম স্টেজটাতে তো সে অবিডিয়েন্সের জায়গাটা একটা পানিশমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য, ফেভারে কিছু রিওয়ার্ড পাওয়ার জন্য করলো। তারপরে ওর কন্টিনিউয়েশন হিসেবে কনভেনশনাল স্টেজে এসে স্টেজ 3 তে কি করলো, যে ভালো কাজ যদি করে, সে বুঝে গেল যদি আমি ভালো কিছু কাজ করি তাহলে আমাকে সবাই অ্যাপ্রুভ করবে। এবং আমাদের দেখবি প্রত্যেকের একটা বেসিক নেচার, আমরা আমাদের ভালোটা শুনতে খুব পছন্দ করি, খারাপটা যদি আমরা নিজেরা কোনো খারাপ করে থাকি সেটা যদি আমাদেরকে কেউ পয়েন্ট আউট করে দেয়, আমাদের সব থেকে বেশি রাগ সেখানে হয়। তো ওই স্টেজে গিয়ে এইরকম জায়গায় কনভেনশনালি কি হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা চাইছে যে একটা মিউচুয়াল রিলেশনশিপ রাখবো, সবাই আমাকে অ্যাপ্রুভ করবে, ভালোবাসবে, এই জন্য তারা সব কাজ ঠিক ঠিক সময় করছে। এবং তারপরের স্টেজটাতে স্টেজ 4 এ the stage of obedience for avoiding censure by higher authority or social system। মানে এরপরেরটা বলছে যে হায়ার অথরিটি, মানে 10 থেকে 13 বছর বয়সে ভেবে দেখ ওরা তো স্কুলে ঢুকে যাচ্ছে। এবার দেখবি বাচ্চারা ভীষণ ভাবে প্রিন্সিপাল, হেডমাস্টার, হেডমিস্ট্রেস এনাদেরকে খুব ভয় পায়। কারণ দেখবি স্কুলে যখন কোনো কিছু কাজ না করে, বারবার যদি তাকে বকাবকি করা হয়, তারপরও যদি না শোনে, তখন বলা হয় এবারে কিন্তু প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হবে বা এবারে কিন্তু তোমাকে হেডমিস্ট্রেসের কাছে নিয়ে যাওয়া হবে। এই হায়ার অথরিটির ভয় তাদেরকে দেখানো হয় সোশ্যাল সিস্টেম অনুযায়ী, এবং সেইখান থেকে তারা আবার অবিডিয়েন্সটাকে ফিরিয়ে আনে। কারণ অনেক বাচ্চা এরকম আছে যে হ্যাঁ প্রথম দিকে মনে করলো যে আমাকে সবাই ভালোবাসবে, অ্যাপ্রুভ করবে, তাই আমি কথা মেনে চলি, সবকিছু করি, কিন্তু হিউম্যান বিং এর মাইন্ড ফ্লাকচুয়েট করছে, এবং ওই 10 থেকে 13 বছরের মধ্যে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ভাবে মাইন্ড ফ্লাকচুয়েট করে। তো সেই ক্ষেত্রে যখন আবার একটুখানি মরালিটির জায়গা থেকে সরে যাচ্ছে, তখন তাকে আবার হায়ার অথরিটির ভয় দেখিয়ে, পানিশমেন্টের ভয় দেখিয়ে তাকে আবার সেই জায়গাতে ফিরিয়ে আনা হয়। তো এই হায়ার অথরিটির যে ভয়টা, এটাকে অ্যাভয়েড করতে গিয়েও অনেক বাচ্চারা কি করে, অবিডিয়েন্সের জায়গাটা আরেকটু হলেও কনফার্ম করে নিচ্ছে কনভেনশনাল লেভেলের স্টেজ 4 এ গিয়ে।
দেন লেভেল 3 তে আছে সেলফ অ্যাকসেপ্টেড মরাল প্রিন্সিপাল অর পোস্ট কনভেনশনাল স্টেট। পোস্ট কনভেনশনাল স্টেটটা 13 বছর থেকে শুরু করে নট আনটিল মিডল অর ল্যাটার অ্যাডাল্টহুড অর নেভার, ঠিক আছে, এটা কিন্তু চলবে, ঠিক আছে, কারণ মরালিটির জায়গাটা কিন্তু আমাদের সারা জীবনে, আমরা প্রতিনিয়ত কোনটা ঠিক কোনটা ভুল শিখে যাচ্ছি, এবং আমরা এটাও জানি যে ঠিক ভুল জানা সত্ত্বেও আমরা এরকমও করি যে রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়েছে, তাকে গিয়ে যে আমাদেরকে হেল্প করা দরকার সেটা আমি জানি এটার মরালিটির মধ্যে পড়ে, তাও আমরা করি না, পাশ কাটিয়ে বেরিয়ে যাই, কারণ আমরা অনেক সময় মনে করি যে না পুলিশের ভয় থাকতে পারে, কেউ অন্যরকম ভাবে তার মিনিং করতে পারে, এইরকম ভেবে আমরা অ্যাভয়েড করে চলে যাই, এটা হয়তো আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে এটা ঠিক, ঠিক আছে, তো এইরকম কিন্তু বিষয়গুলো আবার অনেকে গিয়ে হেল্পও করছে, তো এক একজনের এক এক রকম ভাবে পরিস্থিতি অনুযায়ী মরাল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু প্রতিনিয়ত চলতেই থাকছে। তো একদম মোটামুটি যদি আমরা লেভেলের এন্ডিং এ যাই তাহলে সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল বা সেলফ অ্যাকসেপ্টেড মরাল প্রিন্সিপাল, আমার অ্যাকসেপ্ট করা মরাল প্রিন্সিপাল, আমি কোনটাকে ঠিক বা ভুল বলে মনে করছি, এতদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী কোনটাকে আমার ঠিক বলে মনে হচ্ছে কোনটাকে আমার ভুল বলে মনে হচ্ছে, এই জায়গাটা। তো এখানে স্টেজ 5 এ বলছে স্টেজ অফ কনফর্মিং to the democratically accepted laws and modes of community welfare। এই স্টেজে এসে আমরা সাধারণত যেটা আমাদের সোসাইটি ডেমোক্রেটিক সোসাইটির যে ল মোডস মরাল প্রিন্সিপালস গুলো রয়েছে কমিউনিটি ওয়েলফেয়ারের জন্য যেগুলো ইউজ হয় সেগুলোকে আমরা কনফার্ম করছি, মেনে চলছি, আমরা মনে করছি যে সোসাইটির যেটা নিয়ম সেই অনুযায়ী আমরা কাজ করব এবং সোসাইটি যেটা মেনে চলে সবাই সেই রকম ভাবে আমি চলার চেষ্টা করব, কারণ এর বাইরে গিয়ে মেন স্ট্রিমের বাইরে গিয়ে আমি কখনোই অন্যরকম ভাবে চলতে পারবো না, কারণ প্রত্যেকটা কালচার প্রত্যেকটা সোসাইটির একটা পার্টিকুলার ওয়ে আছে, পার্টিকুলার মোরাল প্রিন্সিপাল আছে, পার্টিকুলার ল আছে, সেটাকে আমাকে কনফার্ম করতে হবে, আমাকে মেনে নিতে হবে। স্টেজ 6 এ stage of conforming to the universal ethical principles and call of one's conscience, মানে এখানে আমরা ইউনিভার্সাল যে এথিক্যাল প্রিন্সিপালস গুলো শুধুমাত্র আমার কালচার নয়, এবার আস্তে আস্তে একটু বৃহত্তর জায়গায় যাচ্ছে যে আমার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যে কেউ বিপদে পড়লে তাকে হেল্প করতে হয়, কারোর কোনো প্রয়োজন হলে তার পাশে দাঁড়াতে হয়, কখনো সেলফিশ ওয়েতে কাজ করতে নেই, এই যে ধরনের যে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস গুলো এইগুলোকে আমরা একদম লাস্ট স্টেজে গিয়ে কনফার্ম করি এবং নিজেদের মধ্যে যে কনসায়েন্স যে বিবেক বুদ্ধির যে চেতনাটা সেটা আমরা জাগিয়ে তুলি, ঠিক আছে, তো এইরকম ভাবে টোটাল 6টা স্টেজের মধ্যে দিয়ে কি হচ্ছে মরাল ডেভেলপমেন্টটা ইন্ডিভিজুয়ালের মধ্যে গ্রো করে যাচ্ছে, ঠিক আছে, তো এই মরাল ডেভেলপমেন্টের এই যে জিনিসটা আমরা পড়লাম এইটাই আবার এখানে আমি যেগুলো তোদেরকে বললাম সেগুলো তোর এই যে প্রি মরালের স্টেজ 1 স্টেজ 2 করে পুরো জিনিসটাকে আবার বুঝিয়ে বলেছে, মানে যে কথাগুলো আমি ওই টেবিলটা থেকে বললাম সেটা এখানে বলেছে। ক্রিটিসিজমও আছে, বেসিক্যালি ক্রিটিসিজমের জায়গাটা যেটা বলছে যে উনি যেটা করেছিলেন ওনার থিওরিটা ক্রিটিসাইজড হয়েছিল কারণ উনি বেসিক্যালি একটা ক্লিনিক্যাল মেথডে অফ ইন্টারভিউ নিয়ে পুরো বিষয়টাকে কাজটা করেছিলেন, মানে একটা ইন্টারভিউ থ্রু এই যে 100 জন বাচ্চার উপর কাজ করেছিলেন তাদের থেকে বিভিন্ন ধরনের ইন্টারভিউ করেছিলেন, ইন্টারভিউ করে একটা কনক্লুশন রিচ করে উনি এই থিওরিটা দিয়েছিলেন, বাট এখানে যে কোনো একটা স্কেল তৈরি করেছিলেন, স্কেল তৈরি করে তার যে কাজটা করেছিলেন তো বা ইন্টারভিউ যেটা করেছিলেন ইন্টারভিউ কোনো ভ্যালিডিটি কিন্তু পাওয়া যায়নি, তো সেই থেকে আমরা বলতে পারি যে ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটাকে আমরা কোলবার্গের থিওরিটাকে ক্রিটিসাইজ করতে পারি। এবং কোলবার্গের থিওরি আরেকটা ব্যাপার হচ্ছে কোলবার্গ তোর সোশ্যাল রুলস এন্ড কনভেনশনের সাথে মরাল রুলস এর ডিফারেন্সিয়েশনটা প্রপার ওয়েতে করতে পারেননি,
উনি সোশ্যাল রুলস নর্মস এর সাথে মরাল ভ্যালুস এর একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছেন। এই তৈরি করতে পারেননি। উনি বলছেন যে আমাদের যা সোসাইটির রুলস নর্ম সেই অনুযায়ী আমরা চলবো, সেটাকে আমাকে মেনে নিতে হবে বা আমরা মেনে নিই। কিন্তু এরকমও তো হয় যে আমাদের সোসাইটির এমন কিছু ব্যাপার রয়েছে, কালচারে এমন কিছু রয়েছে, সেগুলো ঠিক ওয়ে নয়, সেগুলো ভুল, সেগুলো একটা ভ্রান্ত কিছু ধারণার উপর তৈরি হয়ে রয়েছে। সেগুলোকে আমাদের মেনে নেওয়া মানে আমাদের জ্ঞান বুদ্ধিকে অপমাননা করা, অপমান করা বা অবমাননা করা। কিন্তু এই জায়গাটা কোলবার্গ ঠিক মতন করে বলে উঠতে পারেনি। উনি বলছেন সোসাইটি যেভাবে চলছে সেটাকে কনফার্ম করো, আমাদের প্রত্যেকটা কালচারে একটা রুলস রেগুলেশন আছে, সেটাকে মেনে চলো, সেটাই মরাল ভ্যালুস। বাট না, মরাল ভ্যালুস এর সাথে কিন্তু সোশ্যাল রুলস নর্মস এর একটা ডিফারেন্সিয়েশন আছে। মরাল ভ্যালুস বলতে আমরা যে মরালিটি, আমাদের মধ্যে যে নৈতিকতার জায়গাটা, ঠিক প্রপার রিজনিং দিয়ে, জাজমেন্ট দিয়ে কোনো কিছুকে বিচার করে যখন আমরা বুঝতে চেষ্টা করছি যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা উচিত উচিত নয়, প্রত্যেকটা সারাউন্ডিংস এর পার্সপেক্টিভে ভেবে যখন সেটা করছি, দ্যাট ইজ আওয়ার মরাল ভ্যালুস। বাট সোশ্যাল রুলস নর্মস অনুযায়ী সেটাকে করাটা কিন্তু মরাল ভ্যালুস নয়। আমাদের সোসাইটিতে যদি আজকাল এরকমও হচ্ছে যে দিনে দুপুরে মানুষজনকে রেপ করছে, তাহলে ওই রেপ করাটা কি আমার মরাল ভ্যালুস এর মধ্যে পড়ছে? তখনই কিন্তু সেটা তার মরাল ভ্যালুস এর মধ্যে পড়ছে না, বা আমার সোসাইটিতে এটা হচ্ছে বলে আমিও সেটা করব, সেটা কিন্তু কোনো মিন করে না। তো এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা থেকেও কিন্তু কোলবার্গের থিওরিটা ক্রিটিসাইজড হয়েছিল। বাট সর্বোপরি আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, উনি একটা ফরম্যাট প্রোভাইড করেছিলেন, যে ফরম্যাটটা দিয়ে আমাদের একটা আইডিয়া হয় যে কিভাবে একদম শুরু থেকে মরাল ডেভেলপমেন্টের যে বেসিক যে জায়গাটা সেটা তৈরি হয়, এবং তারপরে বিভিন্ন ভ্যারিয়েশনে মরালিটিটা আমাদের মধ্যে ডেভেলপ করে। ঠিক আছে? এই যে মরাল ডেভেলপমেন্টের জায়গাটি, এই অবধি বুঝতে পারলি কিনা আমাকে একটুখানি বল। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এরপরে এটার সাথে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং মরাল ডেভেলপমেন্ট। কি কি ফ্যাক্টর মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে? এটা এর কন্টিনিউয়েশনও আছে, আবার হচ্ছে আর আলাদা করে বোধহয় আমি দিয়েছিলাম। হ্যাঁ, একই জিনিস, ইনফ্লুয়েন্সেস গুলো পড়বি। দেখ, এটা আমাদের মরাল ডেভেলপমেন্ট হচ্ছে, বা আমরা যে মরাল বিহেভিয়ার গুলো করছি, তার পেছনে আমাদের পার্সোনালিটি, পিয়ার ইন্টারাকশন, চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস, স্কুলিং, কালচার, এইগুলো কিন্তু রেসপন্সিবল। আচ্ছা, কি প্রথমটা হচ্ছে পার্সোনালিটি। বলছে যাদের পার্সোনালিটি খুব ফ্লেক্সিবল, ওপেন মাইন্ডেড, যারা যারা সব সময় ইগার হয়ে থাকে নতুন কিছু জিনিস এক্সপেরিয়েন্স করব, নতুন ইনফরমেশন নেব, তাদের মরাল রিজনিং এর জায়গাটা খুব স্ট্রং হয়। কারণ আমরা যদি খুব ন্যারো মাইন্ডেড হয়ে থাকি, এবং আমরা যদি কোনো রিজিড ভাবে মনে করি যে না, আমার কালচারে যেটা চলছে বা আমি যেটা জানি সেটাই ঠিক, বাকি সবকিছু ভুল, তাহলে সেই জায়গা থেকে আমাদের ঠিক বেঠিকের সংজ্ঞাটা বা ডিফারেন্সিয়েশনটা আমার কাছে প্রপার হবে না। সো যারা মোর ফ্লেক্সিবল, মোর ওপেন মাইন্ডেড, তাদের মরালিটির জায়গাটা, মরাল বিহেভিয়ারের জায়গাটা বেশি মাত্রায় ডেভেলপড করে দ্যান এনি আদার পার্সোনালিটি প্যাটার্ন। পিয়ার ইন্টারাকশনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। পিয়ার ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ধর এমন অনেক বাচ্চারা রয়েছে যাদের মধ্যে খুব ক্লোজ ফ্রেন্ডশিপ রয়েছে, সবার সাথে মেলামেশা করতে পছন্দ করে, ঠিক ওই পার্সোনালিটি প্যাটার্নটারই মতন কিন্তু দেয়। যার ফ্লেক্সিবল মাইন্ড থাকবে, তার অনেক বন্ধু থাকবে, অনেক ফ্রেন্ড থাকবে, যত ফ্রেন্ডের ভ্যারিয়েশন থাকবে না, আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা যদি বাচ্চাদেরকে রেস্ট্রিক্ট করে দিই না, যে তুমি ওর সাথে খেলবে, ওর সাথে খেলো না, ও এইরকম ওইরকম, এরকম করলে সে কোনোদিনও ঠিক ভুলের ব্যাপারটা বুঝবে না। মানুষ যদি ভুল না করে তাহলে কিন্তু ঠিকটা শিখবে না। কখনোই মানুষকে এরকম ভাবে শিখিয়ে দেওয়া যায় না যে এই ঠিকটাই তুমি করো, ওইটা করো না, ভুল। তখন তার মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে কিভাবে বলছে ভুল, ওই তার পয়েন্ট অফ ভিউ থেকে তো কোথাও ভুল দেখছে না। সেই জন্য যদি সে
কোন জায়গায় গিয়ে ভুল কাজটা করে সেখান থেকেও তার একটা শেখার জায়গা আছে। পিয়ার ইন্টারাকশনে এরকম হয়, বিভিন্ন কালচারের থেকে মানুষজন আসে, বিভিন্ন ভিউ পয়েন্টের, বিভিন্ন ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষজন আসে, তাদের সাথে ইন্টারাক্ট করতে করতে কি হয় না, বিভিন্ন রকমের আইডিয়া হয়, বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে তারা জানতে পারে। তো সেখান থেকেও তাদের মধ্যে ভালো মন্দর জায়গাটা কিন্তু গ্রো করে যায়। এবং এই পিয়ার ইন্টারাকশনটা স্ট্রং হয় তোর যদি চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস জায়গাটা ঠিক ঠিক থাকে। চাইল্ড রেয়ারিং এর মধ্যে যারা অথরিটেরিয়ান চাইল্ড রেয়ারিং এর মধ্যে থাকে, সরি অথরিটেটিভ চাইল্ড রেয়ারিং, মানে যেটা যেখানে বাবা মা বলছে যে তোমাকে এটাই করতে হবে, যেটা বলছে ওটা ছাড়া তুমি কিছু করবে না, এবং যা কিছু করবে সবটাই আমাকে বলে করবে, বা আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে, এইরকম যখন থাকছে তখন সেই ধরনের বাচ্চাদের মধ্যে মরাল রিজনিং এর জায়গাটা তৈরি হয় না বা হতে পারে না। কারণ তাদেরকে শুধু ডিকটেট করা হচ্ছে তোমাকে এটা করতে হবে, ওটা করো না, এটা করো ওটা করো না, এই জায়গাটা। কিন্তু তার পেছনে কেন করো না, কিভাবে করবে, কি করলে কি হয়, এই রিজনটা বোঝানো হচ্ছে না। whereas তারা ডেমোক্রেটিক্যালি অ্যাকসেপ্টেড জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে, ডেমোক্রেটিক প্যারেন্টিং স্টাইল, তাদের মধ্যে কিন্তু এই মোরাল রিজনিংটা খুব ভালোভাবে তৈরি হয়। তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় কোনটা ঠিক কোনটা ভুল, এবং কেন সেটাকে ঠিক বলছি কেন সেটাকে ভুল বলছি, সেই জায়গাটাকে কিন্তু ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়। তো সেইখান থেকে দেখতে গেলে চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস যাদের নেগলেক্টেড, যাদের অথরিটেটিভ, এবং যাদের হচ্ছে যে বাচ্চা যা বলছে সেটাকেই মেনে নিচ্ছে, কোন রকম কোনো বাধা দিচ্ছে না, এই ধরনের প্র্যাকটিস গুলো ছাড়া বাকি শুধুমাত্র ডেমোক্রেটিক স্টাইলের মধ্যে যে সমস্ত চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস, তাদেরই একমাত্র মরাল রিজনিং এর জায়গাটা, মরাল ডেভেলপমেন্টের জায়গাটা প্রপার হয়। বাকি চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস এর মধ্যে কিন্তু প্রপার মরাল রিজনিংটা ঠিকঠাক মতন হয় না। এরপরে তো স্কুলিং রয়েছে। স্কুলিং এর মধ্যে আমরা সাধারণত যেটা শিখি, ওবিডিয়েন্স এর জায়গাটা শিখি, ঠিক আছে, ডিসিপ্লিনের জায়গাটা শিখি। সেই জন্য দেখবি বড় হয়ে গিয়ে কলেজ লেভেলে যখন যাচ্ছি, বা তোর যখন কোনো কর্মক্ষেত্রে কাজ করতে যাচ্ছিস, জব করতে যাচ্ছিস, সব জায়গায় তুই যদি কোনো একটা খারাপ কিছু কাজ করে ফেলিস না, তোকে বলবে যে স্কুল থেকে কি শিক্ষা পেয়েছো, বাড়িরই বা শিক্ষা তোমার কেমন, এই কথাটা বলা হয়। কারণ কি, কারণ হচ্ছে যে কাজটা ভুল ঠিকের কাজ যখনই চলে আসছে, মরালিটির জায়গাটা চলে আসছে, তখনই প্রশ্ন হচ্ছে তোমাকে ফ্যামিলি থেকে কি শিখিয়েছে, মানে চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসের জায়গাটা একটা প্রশ্ন উঠছে। আরেকটা প্রশ্ন উঠছে কোথায়, আমার স্কুলিং এর জায়গা। কারণ যে স্কুলিং এ আমরা ডিসিপ্লিন শিখি, যে স্কুলিং এ আমাদের মরালিটির জায়গাটাকে বিভিন্ন ডিসিপ্লিনের মাধ্যমে শেখানো হয়, তাদের মধ্যে কিন্তু মরাল ডেভেলপমেন্টটা প্রপারলি তৈরি হয়। কিছু দেখবি স্কুল আছে যেখানে যাওয়ার কোনো, যেমন হচ্ছে এখনকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট স্কুলগুলো, গভর্নমেন্ট কিছু স্কুল রয়েছে একদম পাড়ার যে স্কুলগুলো, তাদের প্রপার ড্রেস গভর্নমেন্ট থেকে দিলেও তারা পরে না, শু তাদের আছে তাহলেও তারা শু পরে যায় না, তারা হচ্ছে চটি চপ্পল পরে চলে গেল। প্রপারলি টাইমে যাওয়া আসা, ঠিক মতন পড়াশোনা হওয়া, কিছুই যেন প্রপার ওয়েতে হয় না। এখন পুরোটাই এসে দাঁড়িয়েছে মিড ডে মিলের ওপরে। তো সেই জায়গাটা থেকে আমরা স্কুলে খেতে যাচ্ছি না পড়াশোনা করতে যাচ্ছি, না ডিসিপ্লিন শিখতে যাচ্ছি, না আমরা একটা মানুষের মতন মানুষ হতে যাচ্ছি, সেই জায়গাটা ডিফারেন্সিয়েশনটা করা যায় না। আবার এটাও ঠিক, যদি খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে বড় হয়, তাহলেও সেই জায়গাটা কেন এতটা স্ট্রিক্ট ডিসিপ্লিন, কেন এটা করা হচ্ছে, তার রিজনিং যদি আমার কাছে না থাকে, স্কুল যদি সেটা প্রোভাইড না করে, তাহলেও কিন্তু আমাদের প্রপার মোরাল ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে না। সবকিছু ব্যালেন্সে দরকার, বাট স্কুল এই রোলটা প্লে করছে যে ডিসিপ্লিন, একটা মানুষের পার্সোনালিটি বিল্ডিং, ক্যারেক্টারটা তৈরি করা, এগুলো কিন্তু করে দিচ্ছে। কালচার, কালচার তো অবভিয়াসলি রয়েছে, কারণ প্রত্যেকটা কালচারের মধ্যে থেকে কিছু না কিছু জিনিস শেখার আছে। এবার প্রত্যেকটা কালচারে যেমন কিছু জিনিস শেখার আছে, সেরকম প্রত্যেকটা কালচারে খারাপ দিকও আছে, ঠিক আছে। এবার সেই কালচারের খারাপ দিক ভালো দিক গুলোকে আমাকে মাথায় রাখতে হয়।
খারাপ দিকের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোকে যত আমরা অ্যাভয়েড করতে পারবো, অ্যাভয়েড করার জায়গাটা তখনই আসবে যদি আমাদের প্রপার চাইল্ড রেয়ারিং প্র্যাকটিসেস থাকে, আমাদের পার্সোনালিটি প্যাটার্নে যদি আমরা ওপেন মাইন্ডেড হয়ে থাকি, এবং আমাদের স্কুলিং যদি প্রপারলি আমাদেরকে গাইড করে, তাহলে আমাদের কালচারে কোনটা ঠিক কোনটা ভুল প্রপারলি বুঝতে পারবো, এবং কালচারের যে বেস্ট ওয়েটা সেটাকে আমরা ফলো করতে পারবো। আমাদের অনেকেই দেখবি আমরা এরকম করি, আমাদের নিজের কালচারকে বাদ দিয়ে আমরা ফরেন কান্ট্রির কালচার গুলোকে খুব হাইলাইট করি, অথচ আমাদের নিজস্ব কালচারের মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা হয়তো ওরা নিয়ে চলে যাচ্ছে, আমরাই সেটা বুঝতে পারছি না। এই যে যোগা, মেডিটেশন, এগুলো তো আমাদের কনসেপ্ট ছিল, ইন্ডিয়ান কনসেপ্টের মধ্যে ছিল, এগুলো যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এখন বেশ ফলাও ভাবে করা হচ্ছে, তারা একটা মডিফাইড রূপ দিয়ে করছে, সেখানে সেটা দেখে আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা আমাদের নিজেদের কালচারকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো এই জায়গাটাকেও কিন্তু ঠিক লেভেলে আনাটা প্রয়োজন আছে, যেটা করলে কি হচ্ছে আমাদের মরাল ডেভেলপমেন্টের জায়গাটা, মরাল রিজনিং এর জায়গাটা প্রপারলি কাজ করবে। সো এই ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে মরাল বিহেভিয়ার, মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করেছে। ঠিক আছে, এই গেল হচ্ছে মরালিটির জায়গাটা। ইনফ্লুয়েন্সেসটা করছিস, আর কোলবার্গের থিওরি উইথ ক্রিটিসিজমটা এখান থেকে পড়তে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝাতে পারলাম? বাকিরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এটাই ছিল। আরেকবার বলে দেবেন? ক্রিটিসিজমের জায়গাটা হচ্ছে বেসিক্যালি উনি ক্লিনিক্যাল ইন্টারভিউর থ্রুতে 100 জন বাচ্চার ওপর ইন্টারভিউ করে উনি ফাইন্ড আউট করেছিলেন 3টে লেভেলকে মরালিটি, এবং তার 3টে স্টেজ, প্রত্যেকটা লেভেলে 2টো করে স্টেজ, মানে টোটাল 6টা স্টেজের কথা উনি বলেছিলেন। বাট এই যে ক্লিনিক্যাল ইন্টারভিউটা উনি করেছিলেন, এই ইন্টারভিউটার কোনো ভ্যালিডিটি উনি দিতে পারেন, যে কতটা যৌক্তিক, কতটা ভ্যালিড ওয়েতে উনি ইন্টারভিউর কোয়েশ্চেনিং গুলো করেছিলেন বা জিজ্ঞাসাবাদ গুলো করে উনি এই যে কনক্লুশনে পৌঁছে তবে উনি থিওরিটা দিয়েছিলেন, এটার কোনো ভ্যালিডিটি নেই, এবং কোনো স্কেলিংও ইউজ করা হয়নি। তো যে জিনিসের কোনো ভ্যালিডিটি থাকে না, রিলায়েবিলিটি থাকে না, সেই জিনিসটা দিয়ে কোনো থিওরি তৈরি হচ্ছে, অবভিয়াসলি সেটা ক্রিটিসাইজের জায়গায় চলে আসছে। ঠিক আছে, এবং উনি আরেকটা জিনিস যেটা করেছিলেন, যে মরাল ভ্যালুজ এর সাথে সোশ্যাল রুলস, নর্মস, ভ্যালুজ এগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারেন। উনি বলেছিলেন যে সোসাইটির মধ্যে যেটা চলছে সেটাকে আমাকে কনফার্ম করতে হবে, আমার কালচারে যেটাই চলছে সেটাই ঠিক মনে করে আমাকে কনফার্ম করতে হবে, সেটাই মরাল ভ্যালুজ। বাট আমি একটা বললাম না, যদি আমাদের কালচারে এখন দেখা যাচ্ছে যে রেপটা খুব বেড়ে যাচ্ছে, সোসাইটির মধ্যে কাউকে কিছু সহ্য করতে না পেরে মানুষজনকে খুন করে ফেলছে, অ্যাসিড বল ছুড়ে মারছে, এইগুলো যদি আমাদের কালচারের বা আমাদের সোসাইটির রুলস নর্ম হয়ে থাকে, সেটাকে কি আমরা মরাল ভ্যালুজ হিসেবে মনে করবো? কিন্তু উনি ওই ওনার থিওরির মধ্যে বলছেন যে আমাদের সোসাইটির যে বা কালচারের যে স্ট্যান্ডার্ড যেটা চলছে সেটাকেই কনফার্ম করতে হয়, সেটাই মরাল ভ্যালুজ। বাট এটা তো কোনোভাবে মরাল ভ্যালুজ হতে পারে না। তো এই যে ডিফারেন্সিয়েশনের জায়গাটা উনি করতে পারেননি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিটিসাইজড হয়েছে কোলবার্গের থিওরি। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে, তোরা লিভ করে দে। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম। ওকে।